হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7:30 মতন। আজকের ব্লগটা আমি 7:30 থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকাল সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর জানো তো, এই যে সকাল সকালে ঘুম থেকে ওঠা, এটা কিন্তু আমার এখন রেগুলার হয়ে দাঁড়িয়েছে। মানে একটা দিন কিন্তু আমি ইচ্ছা করলেও পারি না যে একটু বেশি ঘুমাতে। আমাকে কিন্তু ওই সকাল সকালে ঘুম থেকে উঠেই যায়। মানে কি বলো তো, ওই যে মাথার মধ্যে সবসময় যেন একটা ঘুরতে থাকে যে কখন সকালবেলা উঠে কাজটা শুরু করব, কখন সকালবেলা উঠে কাজটা শুরু করব, এই রকমটা চলতে থাকে। সেই কারণেই সকাল সকালে ঘুম থেকে উঠে পড়তে হয়। তো সকালে ঘুম থেকে উঠে সকালের সমস্ত বাসি কাজকর্ম কিন্তু আমি করে ফেলেছি। তারপরে মামামের কটা জামা কাপড় ছিল, সেটাই কিন্তু কলপারে নিয়ে এসে এই যে ধুয়ে কেচে দিলাম। এখন না এই জামাগুলোকে নেড়ে দেবো। আর এই দেখো চারিদিকটা, রোদের তো কোনো দেখাই নেই, জানি না আজকে রোদ উঠবে কি না। তবে দেখো 7:30 বাজতে গেছে, এখনও কিন্তু রোদের কোনো দেখা নেই। একদমই অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে চারিদিকটা। তবে কি বলো তো, রোদ উঠুক আর না উঠুক জামাকাপড়গুলো কিন্তু কেচেই দিতে হবে। না হলে একদিন যদি এই জামাকাপড় না কাচি, পরের দিন কিন্তু অনেক জামাকাপড় হয়ে যায়, তখন কিন্তু খাটনিটা আমারই হয়ে যায়। সেই কারণেই না আমি ওই যে রোদ না উঠলেও কিন্তু জামাকাপড়গুলো কেচে দিই। জলটা ঝরে গেলে তারপরে কিন্তু ঘরে নেড়ে দিই। আর যদি এই যে রেখে দিই, তাহলে পরের দিন আমার অনেকটা চাপ পড়ে যায়। জামাকাপড়গুলো কেচে ধুয়ে দিয়ে নেড়েও দিয়ে তারপরে না স্নানটাও সেরে দিয়েছিলাম, কিন্তু রোদ কিন্তু ওঠেনি। তো তারপর ঘরে চলে এসেছি। আর ঘরে এসে ভাবলাম একটু চা করে নেওয়া যাক, যেহেতু আজকে রোদ ওঠেনি, ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেহেতু একটু চা করে নেওয়া যাক। আর এই যে ইন্ডাকশনটা মুছে আমি কিন্তু চাটা বসিয়ে দিলাম। আর আজকে করব একটু রচা, ভালো করে আদা দিয়ে কড়া করে রচা করব, আর সেটাই এখন খাবো। আর মাম্মাম কিন্তু আজকে এখনও ওঠেনি, ও ঘুমিয়েই রয়েছে। ভেবেছি চাটা খেয়ে মাম্মামকেও তুলে দেব। মাম্মাম জানো তো, বেশি বেলা করে যদি ঘুমায় না, ওদিকে রাত্রে একদমই ঘুমাতে চায় না, খুব প্রবলেম হয়ে যায়। সেই জন্য ভাবছি এখন মাম্মামকে একটু সকাল সকালেই তুলে দেবো। মানে সকালের কাজকর্ম যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু মাম্মামকে আমি তুলে দেবো ভেবেছি। কেন কি সকালে অনেক বেলা করে ঘুমালে ওই যে রাতের দিকে একদমই ঘুমাতে চায় না। এই যে চাটা খাওয়া আমার হয়েও গেছে। আর এই যে চায়ের থালা বাসনগুলোও কিন্তু মেজে নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আমার কিন্তু ঝটপট কাজ করতেই বেশি ভালো লাগে। আর সময়ের কাজ কিন্তু সময়ে করতেই বেশি ভালো লাগে। মানে একটা কাজ ফেলে রাখতে ভালো লাগে না, যে না এই কাজগুলো পরে করলেও হবে, এখন একটু বসে থাকি বা রেস্ট নিয়ে নিই। সেটা আমার কিন্তু একদমই ভালো লাগে না। যখনকার কাজ আমি তখনই করে রাখতে ভালোবাসি। কোনো কাজ কিন্তু আমি ফেলে রাখি না যে এই কাজটা আমি পরে করব, সেটা আমার একদম ভালো লাগে না। তাই আমি সমস্ত কাজ সময়ের মধ্যে পরিপাটি করেই করতে ভালোবাসি। এই যে সকালে থালা বাসনগুলোও কিন্তু জল ঝরে গেছিলো, সেগুলোকেও কিন্তু এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর তারপরে তো সকালে রান্নাটাও করতে হবে, খিদে তো পেয়ে যাবে সবার আবার। আর এই যে বলতে বলতে আমি কিন্তু সকালে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে একটু ডিম ভাজা করে নেব। তাহলেই কিন্তু সকালে আমাদের আলু সিদ্ধ আর ডিম ভাজা এটা দিয়েই হয়ে যাবে। তো ভাতটা হতে থাক, ওইদিকে আমি আর একটা কাজ করব। কি বলো তো, এই যে কালকে মাম্মামের কটা জামা কাপড় ছিল, সেগুলোই না একটু ভাঁজ করে নেব। ভাবলাম মাম্মাম তো এখনও ঘুমাচ্ছে, তাহলে ভাতটাও বসিয়ে দিয়েছি, তাহলে এই জামা কাপড় করা ভাঁজ করে নেওয়া যাক। প্রত্যেকটা মেয়ে কিন্তু জানো তো, বিয়ের পর থেকে স্বপ্নটা দেখতে শুরু করে। মেয়েরা কিন্তু বিয়ের আগে তেমন একটা স্বপ্ন দেখে না। বিয়ের আগে কি বলো তো, বিয়ের আগে শুধু এটাই ভাবে ভালো একটা হাজব্যান্ড হোক, এটাই কিন্তু সবার মনের ইচ্ছা থাকে। কিন্তু যখনই একটা মেয়ের বিয়ে হয়ে যায়, সে শ্বশুরবাড়িতে আসে, তখন থেকে কিন্তু তার স্বপ্নগুলো দেখা শুরু হয়। অনেক অনেক স্বপ্ন থাকে মেয়েদের, যাদের ধরো বাড়িঘর থাকে না, তাদের মনে হয় যে তাদের সুন্দর একটা বাড়ি হোক, এরকম টাইপের আর কি। অনেক স্বপ্ন নিয়ে তারা সংসারগুলো শুরু করে। তো সব স্বপ্ন কিন্তু পূর্ণ হয় না, আর স্বপ্ন যখনই পূর্ণ হয় না, তখনই কিন্তু কষ্টটাও বেশি হয়। তো আমি বলবো, স্বপ্নগুলোকে বাদ দিয়ে বাস্তবের সঙ্গে থাকাটাই বেশি ভালো, জানো। বাস্তবের সঙ্গে থাকলে কি হয় বলো তো, কষ্টটা তো আর হয় না। আর স্বপ্ন নিয়ে যদি তুমি থাকো না, তাহলে অনেকটাই কষ্ট হয়।
তার জন্য জানো তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম স্বপ্ন আর দেখব না। কেন কি বলো তো, আমাদের মতন পরিবারে স্বপ্নটা সত্যি করার মতো ক্ষমতা হয়তো আমাদের নেই, সেই জন্য না দুঃখটাই বেশি পাবো। তাই ভেবেই নিয়েছি বাস্তবের সঙ্গে সবসময় থাকবো, বাস্তবটাকে মেনে নেব আর বাস্তব নিয়েই বাঁচবো। কি তোমরা তো একমত নাকি বলো তো আমার সাথে? এই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমি আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আলনাটাকেও না একটু মুছে নিচ্ছি। ওই হালকা একটু ধুলো ধুলো পড়ে না, সেটা একটু মুছে নিলাম। আর এইদিকে দেখো মাছ কিন্তু আমি সকালেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তারপর একটু জল দিয়ে রেখেছিলাম। আর এখন কিন্তু বরফটা মাছের থেকে ছাড়িয়ে গেছে, আর মাছগুলোকে এখন আমি জলের থেকে তুলেও নেব। কালকে এই মাছটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর কালকে তো অর্ধেকটা মাছ রেখে নিয়েছিলাম, আর এই যে অর্ধেকটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু এই মাছটাই আমি রান্না করে ফেলবো। তো এই যে ঝুড়ির মধ্যে কিন্তু এখন মাছটা সুন্দর করে তুলে নেব। আর এই যে এই ঝুড়িটায় তুলছি কেন বলো তো, যেটুকু জল থাকবে সেটুকু নিগড়ে কিন্তু নিচে পড়ে যাবে। আর মাছে জল থাকলে দেখবে মাছটা তেলের মধ্যে লেগে যায় আর ভাজা ভালো হতে চায় না। আর এই তো রান্নাটাও কিন্তু আমি বসে দিয়েছি। আজকে কিন্তু আমি করবো ঝিঙে আলুর তরকারি, সেই জন্য যে রাঁধুনি আর শুকনো লঙ্কা কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ঝিঙে রান্না রাঁধুনি সম্বরাতে। আর এখন এই যে ঝিঙে আর আলুগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে কিন্তু আমি রান্নাটা সেরে নেব। আর ওইদিকে রান্না করব কচুরলতি আর করব হচ্ছে পটল ভাজা। চলো দেখতে থাকো তোমরা আমি কি করে রান্না করি। আর এই যে রান্না করতে করতে না তোমাদের কিছু কমেন্টেরও উত্তর দিয়ে দেব। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আলু কত করে কেজি দিদিভাই ইন্ডিয়াতে? মানে হয়তো তাহলে ওই বুনুটা বাইরে থাকে সেই জন্য জিজ্ঞাসা করেছে। তো আলু হচ্ছে দু রকমের হয় ইন্ডিয়াতে, তুমি হয়তো জানবে। তো যেটা চন্দ্রমুখী বলে সেটা হচ্ছে 40 টাকা করে, আর যেটা এমনি নর্মাল আলু সেটা হচ্ছে তোমার 35 টাকা মতন। ওই বুনুটাই একটা কমেন্ট করেছে, তোমার ঘরটার সামনে টিন ভেতরে বিল্ডিং? হ্যাঁ গো দিদিভাই, আমার ঘরটা এরকমই। আর টিনটা আগে ছিল না, এটা কিন্তু আমিই দিয়েছি, শুধু ঘরটাই ছিল, আর তারপরে আমি বারান্দাতে এরকম টিন দিয়ে আটকে দিয়েছি। তারপরে একটা বুনু আমাকে কমেন্ট করেছে, এই বুনুটা কিন্তু আমাকে রোজই কমেন্ট করে, দিদিভাই আমি লাইক দিয়ে দেখা শুরু করলাম, আমি খুব একটা প্রবলেমে পড়েছি, মনে হয় আর তোমার ভিডিও দেখতে পাবো না, ভালো থেকো দিদিভাই, আর অনেক সুন্দর ভিডিও দিয়ে এগিয়ে যাও। কেন বুনু, এটা শুনে তো আমার মনটা একদমই খারাপ হয়ে গেল। কেন তুমি আমার ভিডিও দেখবে না বলো? আর কি হয়েছে তুমি প্লিজ আমাকে জানাও, প্লিজ প্লিজ, আমি জানতে চাই তোমার কি হয়েছে, তুমি কি প্রবলেমে পড়েছো, আর কেনই বা আমার ভিডিও তুমি দেখতে পাবে না। তো চলো, আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে, দিদিভাই সোমবারে আমার মেয়ের জন্মদিন, আমার মেয়ের নাম অরিত্রিকা, নামটা নিও। এই তো বুনু, আমি তোমার মেয়ের নামটা কিন্তু নিয়ে নিয়েছি অরিত্রিকা। আর তোমার মেয়েকে হ্যাপি বার্থডে আমার তরফ থেকে, তোমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা। তো আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে, প্রিয় দিদিভাই কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি বুনু, ভালোবাসা দিয়ে গেলাম। থ্যাংক ইউ বুনু। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আর এই দিদিভাইটাও কিন্তু আমাকে রোজই মিষ্টি মিষ্টি কমেন্ট করে। আজকে কমেন্ট করেছে, বুনু আজ মঙ্গলবার, আমার মেয়ের জন্মদিন, ওর নামটা নিও স্বাতী চক্রবর্তী। এই তো দিদিভাই, তোমার মেয়ের নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর তোমার মেয়েকে আমার তরফ থেকে হ্যাপি বার্থডে আর অনেক অনেক ভালোবাসা। যাই হোক, তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। এদিকে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্তটাই কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে মাম্মাম দুপুরে ঘুমিয়েছিল, আর এখন এই যে সন্ধ্যায় মাম্মামের ঘুম ভাঙলো। দেখো কত ওড়ামোড়া করে আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। আর এই যে ঘুম থেকে ওঠা মাত্রই কিন্তু মাম্মামকে একটু জলের বোতল ধরিয়ে দিয়েছি। জল তো খেতেই চায় না, ওই জবরদস্তি করেই কিন্তু আমাকে খাওয়াতে হয়। ওর খাওয়াতে যে কেন এত প্রবলেম আমি বুঝতে পারি না, কোনো কিছুই খাওয়াই কিন্তু ওর কোনো রুচি নেই। জলও খেতে ভালোবাসে না, খাবারও খেতে ভালোবাসে না। সত্যি কথা বলতে আমি না মেয়েটাকে নিয়ে ভীষণই প্রবলেমে পড়ে গেছি। এত যদি জোর জবরদস্তি করে খাওয়াতে হয় তাহলে কি করে হবে বলো তো? তো যাই হোক, চলো, মাম্মাম তো ঘুম থেকে উঠে পড়েছে, এখন দেখি মাম্মামকে কিছু খাইয়ে দেবো।
আর এরপরে কিন্তু হাজব্যান্ড দেখো কি নিয়ে এসেছিল, ও গেছিলো পড়াতে, তো পড়িয়ে আসার সময় নিয়ে এসেছিল এগরোল, সেটা এখন একটু নামিয়ে নিচ্ছি। আর তোমরা শুধু দেখো এগরোলগুলো কেমন পরিমাণে বড়। সত্যি কথা বলতে এগুলো কিন্তু হাফ হাফ করে কাটা, তো ভাবতে পারছো হাফ হাফ করে কাটা, তাহলে এই দুটো যদি জোড়া লাগাই তাহলে কতটা বড় হবে, এই যে দেখেছো। আর এই এগরোলের দোকান আমাদের বগুড়াতে কিন্তু একটাই আছে, আর ওইখান থেকে আমাদের কিন্তু এগরোল নিয়ে আসে যখনই খেতে ইচ্ছা করে। দেখো একবার কতটা মোটা আর কতটা বড়। আর আজকে এগরোলটা আনার পেছনে কিন্তু একটা কারণও আছে। কি কারণ বলো তো? ওই যে কালকে রথের মেলায় গিয়েছিলাম না, আর রথের মেলায় গিয়ে কিন্তু আমরা কিচ্ছু খেতে পারিনি, কেন কি মাম্মাম এতটা বিরক্ত করছিল যে আমি কিন্তু এক প্রকার রাগ করেই বাড়িতে চলে এসেছিলাম, সেই কারণে কিছুই খেতে পারিনি। তাই বরমশাই আজকে একটু আমাদের জন্য এগরোল নিয়ে এসেছে, বলছে কালকে তো কিছুই খেতে পারোনি মেলাতে, তো আজকে এগরোলটাই খাওয়া যাক, সেই জন্য বাড়িতেই নিয়ে চলে এলাম। আর এই যে এখন আমি এটাকে প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর এখন এটা আমরা খেয়েও নেব। আর আজকের ব্লগটা কিন্তু আর বেশি বড় করব না, এখানেই কিন্তু শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।